আজকে এমন একটা এমন ধরনের খবর যেগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে লড়াই করার মতোই। যেটা আমাদের কোনো সাবজেক্ট নয় ভেবেছিলাম, তা সাবজেক্টটা সত্যি একটু অন্য ধরনের। কারণ যে আমি এই ধরনের যে আমরা ভেবেছিলাম বোধহয় সরকার চেঞ্জ হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু করতে হবে না, কিন্তু যা ঘটে গেছে জীবনে তার সাথে লড়াই করতে করতে আজকে যে দিকটাতে আমরা পৌঁছেছি এখন পর্যন্ত, যে সব কিছু এতদিন ধরে প্রায় বলতে পারেন ভুল সিদ্ধান্তের ওপরে খানিকটা চলছিল বলে মনে করা হয়। তা সেখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব, বা চেষ্টা করার জন্য বিশেষ করে এই ধরনের একটি 12 পাতার বিশেষ করে যে ফর্ম এসছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখানে টাকা পয়সা যারা পাবে তাদের জন্য তো খুবই ভালো, যারা পাবে না বিশেষ করে তারা কি পাচ্ছে জীবনে, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে যে সংখ্যক মানুষ ছিল পশ্চিমবঙ্গে বা আদার্স স্টেটগুলোতে, তারা এতদিন ধরে একরকমভাবে ভাবনা চিন্তা করেছে, এতদিন ধরে বিভিন্ন রকমভাবে সরকার বিভিন্ন রকমভাবে পরিচালনা করেছে। কিন্তু বর্তমানে আমাদের কাজ কি? বর্তমানে আমাদের গুরুত্ব কোথায়, আমরা কোথায় আছি, সেই বিষয়টা, বা আমাদের আশেপাশে যে সকল মানুষ রয়েছে তাদের ভূমিকা কী, তারা যে কী করতে চায়, কী ধরনের চিন্তাভাবনা করছে, সেই বিষয়ে এই 12 পাতার ফর্ম একদিনে পূর্ণ করা সম্ভব হবে না। এটা 90 দিন মানে 3 মাস সময় নিয়েছে। এই প্রকল্পটা দেখে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। তার কারণ এই দীর্ঘমেয়াদী যদি না হয়, কারণ অনেক দিনের সমস্যা, আপনার বাড়িতে কী কী আছে, কী কী ধরনের সমস্যা আছে, এবং আপনার বাড়িতে কে চিকিৎসাধীন আছে বা কারোর টিকাকরণ হয়েছে কি না, বাড়িতে কটা ঘর আছে, 3টে বা 4টে, কতটা জমি, আধার কার্ডের সাথে প্যান কার্ডের যোগাযোগ আছে কি না, এই ধরনের একটা বড় তথ্য সামনে এসেছে। তা আমরা যতটুকু জানতে পারছি আপাতত, যে এটা কিন্তু যারা ভাবছে যে এত কিছু আমরা দিতে যাব কেন, তার সাথে সাথে বাড়ির যতজন সদস্য তাদের প্রত্যেকে দিতে হবে আপনার ব্যাংকের বই, তার ডিটেলস, তার সমগ্র ডিটেলস দিতে হবে, তার নাম্বার, আধার কার্ড, প্যান কার্ডের সাথে যোগাযোগ, তারপরে আপনার যে এটা আছে ওই এপিক নাম্বারটা দেওয়া আছে আপনার ভোটার কার্ডে, সেই ভোটার কার্ডের এপিক নাম্বারও কিন্তু আপনাকে দিতে হবে। এবং বাড়ির যতজন সদস্য কেউ যদি মারাও যায়, তাকেও কিন্তু সেই আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা একটা বড় একটা দিক বলা যায়, যে আমরা মারা গেছে আমাদের পূর্বপুরুষ, তাদের যত সমস্যা মানে তারা যা ছিল তার সাথে আমাদের রিলেশান কী, তারা কি আমাদের সাথে কতটা যোগাযোগ, কেউ পদবি চেঞ্জ করেছে, কেউ নাম চেঞ্জ করেছে, কারো বিবাহ হয়ে গেছে, কেউ অনেক দূরে চলে গেছে, এরকম অনেক সমস্যার সম্মুখীন প্রতিদিন আমরা হচ্ছি বা হব। আর আগামী দিনে এই প্রকল্পটা এটা দীর্ঘমেয়াদী, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তার ফলে যে নতুনভাবে এই চিন্তাভাবনা তারা নিয়েছে, বা নতুন করে কিছু তারা পরিকল্পনা নিয়ে এসেছে, যে এর ফলে যে আমাদের নেক্সট জেনারেশান তারা কী ধরনের বা আমাদের ভারতবর্ষে থাকবে কী করে, সেই সব বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করেই আজকে এই ধরনের কী বলবো, এই ধরনের প্রকল্প নিয়ে এসছে, যে প্রকল্পের মাধ্যমে শুধু যে আগে যে কী বলবো, আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল,
লক্ষ্মী ভাণ্ডার থেকে সেখানে এখন অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে সম্পূর্ণ মানুষের মানে প্রত্যেকটা বাড়িতে কি কি আছে, বিশেষ করে তার কটা ঘর, কতটা জমি, তার আগের পূর্বপুরুষ, তার নাম, ঠিকানা, তার আধার কার্ড যদি থাকে আধার কার্ডের সাথে যোগাযোগ, এবং তার নিজস্ব জমি কিনা, অনেকে ভাড়াটে থাকতে পারে বাড়িতে, এই ধরনের অনেক রকমের সমস্যা। আর তার সাথে তার পরিবারের যোগাযোগ কী, সে আদৌ নিজের মালিক না অন্য ব্যক্তি তাদের বাড়িতে আছে, এই ধরনের অনেক পারিবারিক সমস্যা নিয়ে আজকে এইভাবে এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির সদস্য চাকরি করতেন কি না, বাড়ির সদস্যরা কি করতো, এই সব অনেকটা সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী, যার ফলে এইটা কিন্তু অনেকটা দিন সময় নেবে। আর এর ফল হবে আপনাদের ভবিষ্যতে যারা যারা থাকবে, বিশেষ করে তাদের হবে সবথেকে বড় সুবিধা। কারণ এই অন্নপূর্ণা প্রকল্প আগামী দিনে আপনার জনসংখ্যা কতজন আছে, কি করে এবং আপনি কি করতেন, কত টাকা ইনকাম, এবং আধার কার্ড, প্যান কার্ডের লিঙ্ক ঠিকঠাক আছে কি না, বাড়িতে কটা গাড়ি আছে, গাড়ি থাকলে শুধু হবে না, আপনি সেটা কমার্শিয়াল না ঘরোয়া, এমনও হতে পারে ঘরোয়া গাড়ি হচ্ছে, সেই ক্ষেত্রে ঘরোয়া যদি গাড়ি হয় সেই গাড়িতে আপনি শুধু ভাবছেন চড়ছেন, এর জন্য সবথেকে একটা বড় উপায় বলি, মানে গাড়ি থাকলেই যে বা বাড়ি চারতলা বাড়ি প্রত্যেকে কিন্তু টাকাটা পাবেন, কিন্তু এর মধ্যে কিছু সমস্যা আছে একটু। কারণ যার ধরুন টাকা পয়সা আছে, সরকারের লেনদেন আছে, অনেক কিছু, সেই সবের আওতার বাইরে যদি এমন কিছু ঘটনা থাকে তাদেরকে হয়তো টাকা দেওয়া হবে না, যারা হয়তো অনেক টাকা ইনকাম করে, সরকারি অনেক পরিষেবা পায়, কার কত ইনকাম, সে কি ব্যবসা করে, তার জিএসটি আছে কি না, বা ধরুন সরকারকে ট্যাক্স দেয় কি না, এই সংক্রান্ত অনেক তথ্য আপনাদেরকে কিন্তু সরকারকে তুলে দিতে হবে। কারণ জনগণনা দরকার আছে, সেই জন্য এক ফর্মের মাধ্যমে আপনার বাড়ির প্রত্যেকের একটা খোঁজ খবর নিচ্ছে এক প্রকারে, মানে একটা যে প্রকল্প চলছে সেটা শুধু যে ভাবছেন যে এই প্রকল্পটা শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য, তেমন নয়। এই প্রকল্পটা হচ্ছে প্রত্যেকের জন্য। পরিবারে কজন সদস্য কি করে, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তাদের কত দূর প্রসার আছে এবং কতজনের কটা বই আছে, তাদের অ্যাকাউন্টের নাম্বার থেকে শুরু করে সব কিছু ডিটেলস সহ, আধার কার্ডের নাম্বার সহ, ঠিকানা সহ সব কিছু তাকে দিতে হবে। এবং তার হচ্ছে রেশন কার্ডের ওপরে যে নাম্বার লেখা আছে, সে কী ধরনের রেশন পায় বা রেশন নেয় কি না তার জন্য কিন্তু লিখিত হবে, এবং কোন লিঙ্গের, এবং সে তার সাথে যোগাযোগ, বিশেষ করে বাড়ির ব্যক্তির সাথে তার যোগাযোগ কেমন, সে কী ধরনের তার সাথে যোগাযোগ সম্পর্ক, সে মানুষটা সেই ব্যক্তির সাথে কেমনভাবে তার পরিচয়ের সাথে যোগাযোগ আছে, সব কিছু বাড়ির সাথে আর কি, টোটাল যে বাড়ির যে ফ্যামিলি মেম্বার আছে তার সাথে আমাদের যে ব্যক্তি অন্নপূর্ণা যোজনা নিচ্ছেন তার কিন্তু সমগ্র ডিটেলস দিতে হবে। তাহলে কিন্তু আপনি
আপনার পরিবারকে শুধু বাঁচাচ্ছেন না, আপনার নিজের পশ্চিমবঙ্গ, কলকাতা এবং ভারতবর্ষের সব কিছু মানে নথি সরকারের কাছে জমা থাকছে। কতগুলো বই আছে, কতগুলো গাড়ি আছে, এমনকি যারা চাষাবাদ করে এবং তাদের যদি ট্র্যাক্টর থাকে সেটাও কিন্তু তার মধ্যে ধরা হবে। যে ট্রাক্টরটা আপনি হয়তো চড়েন, মানে চালান, চাষ করেন, সেই বিষয়টাও কিন্তু দেখভালের মানে বিষয় আছে, সেটা সম্বন্ধে জানতে হবে এবং সেটা মানে আপনাদের যে লাইসেন্স আছে তার নাম্বার পর্যন্ত দিতে হবে। মানে আপনি বাড়িতে যত কিছু ব্যবহার করেন, আপনার প্রথমত বাড়িতে কটা ঘর আছে, বিশেষ করে 3টের বেশি ঘর থাকলে সেটাও জানাতে হবে বা সবই লিখতে হবে ফর্মের মধ্যে। 12 পাতার মানে দীর্ঘ প্রসারী একটা সিস্টেম বলতে পারেন। বাড়িতে বয়স্ক কতজন ব্যক্তি আছে, তার সাথে সম্পর্ক কী, এবং সেই বয়স্ক ব্যক্তি যদি মারা গিয়ে থাকে তার ডিটেলস সম্বন্ধে সব তুলে ধরতে হবে। তার আধার কার্ড, প্যান কার্ড সহ যত কিছু আছে সর্বস্ব আপনাকে সেই নথির মাধ্যমে জানাতে হবে বা লিখিত দিতে হবে। এর জন্য কোনো ভয়ের ব্যাপার নেই যে আমরা এত কিছু লিখে দিচ্ছি যে আমাদের টাকা আসবে কি না। সরকারি টাকা পেতে গেলে অন্যান্য সরকার যারা ছিল এতদিন ধরে, তারা যারা মারা গেছে তাদের ভুল ঠিকানা বা এমন হয়েছে যে বাংলাদেশে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ লক্ষ লোক এই আমাদের বর্ডার দিয়ে পার হয়ে গেছে বা যাচ্ছে, এবং সেটা সহজে যেতে পারবে না। তাদেরকে অ্যাকচুয়ালি শনাক্ত করা হবে, তাদেরকে কোনো পুলিশ বা প্রশাসন তাদেরকে দেখভাল করার পরে জিজ্ঞাসাবাদ করবে কি কোথা থেকে এসেছে, সে কত কাগজপত্র তৈরি করেছে, সে কতটা জমি কিনেছে, সব কিছুর ডিটেলস তার থেকে নেয়ার পরেই কিন্তু এটা কিন্তু একটা ঘোষণা করা হবে বা তাকে আমাদের মিলিটারি বা বিএসএফের কাছে তুলে দেওয়া হবে। এটা সবথেকে ভালো একটি দিক বলা যায়, যে শুধু যে তাকে বের করে দেব তার থেকে কিছু জানবে না তেমন কিছু নয়, অনেক খবরাখবর নেওয়া হবে এবং তার সাথে সাথে আমাদের যে এরা এতদিন ধরে ছিল এখানে কি ক্ষতি করেছে না করেছে সেগুলো সম্বন্ধেও হয়তো জানা হবে আগামী দিনে। কারণ এরা এখানে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় ছেলে মেয়ে হয়েছে, তাদের বংশ বৃদ্ধি হয়েছে। এখন কিছুটা ভয় পেয়ে যারা লুকিয়ে আছে এখনও পর্যন্ত, যদি বেরিয়ে যায় তো খুবই ভালো, যদি না বেরিয়ে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে তাদের উপর একটা প্রেশার বা চাপ সৃষ্টি হবে বা আরও কঠিন পদক্ষেপ নেবে এই সরকার। সেই জন্য এমনি তারা কিন্তু পালাচ্ছে না। সিএ হয়েছে বা এখন যে প্রকল্প এসেছে, এই যোজনার মাধ্যমে কিন্তু এই সরকার সম্পূর্ণরূপে অন্য কিছু কথা বলতে চাইছে, যে তুমি এই দেশের মানুষ, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এখানে থাকবে, খাবে দাবে, এখানে ঘুমোবে, নিশ্চিন্তে চাকরি করবে, তোমার নেক্সট জেনারেশন যাতে সুন্দর স্বাভাবিক থাকে তার জন্য প্রত্যেকটা দিন আপনাকে আপনার জন্য, মানে যারা এতদিন বাংলাদেশে ছিল বিশেষ করে, তারা আপনার কাজ নিয়ে নিয়েছে, আপনার কাজের জায়গা দখল করেছে, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের খাবার দাবার খেয়ে নিয়েছে, এখানে অনেক মানুষের কাজ হয়নি সেই সকল জায়গাগুলোকে তারা নিয়ে নিয়েছে। এরকম দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা তারা করেছিল ডেমোক্রেসি চেঞ্জ করে দেওয়ার জন্য। তারা কিন্তু ভয়ঙ্করভাবে তারা এগিয়ে এসেছিল এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যেত যদি মানুষ সজাগ যদি না হতো। মানুষ সজাগ হয়েছে বলে আজকে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে মানুষ অনেক সংযত হয়েছে,
মানুষ কিছুটা বুঝেছে বা বোঝার চেষ্টা করে। সেই কারণের জন্য আমাদেরকে আরও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সে তপশিলি কিনা, এসটি কিনা, তারপরে এসসি কিনা, এইসব যে সকল যে আগে কার্ড ছিল সেই কার্ডের সাথে যুক্ত আছে কিনা, এবং স্কুলের যে ক্রেডিট কার্ড বা অন্যান্য যে ক্রেডিট কার্ডগুলো সরকারি আছে কিনা সেটা সম্বন্ধেও কিন্তু আপনাকে জানাতে হবে। মানে সরকারি নথিভুক্ত সরকারি কাজের সাথে তোমরা যে যুক্ত আছো সেইটা সহ সমগ্র তথ্য আপনাদেরকে তুলে ধরতে হবে। বাড়ির অন্যান্য সদস্য কী করে, কত টাকা রোজগার, এই ধরনের সম্বন্ধেও কিন্তু কিছুটা তথ্য তুলে দিতে হবে। কারণ তার আধার কার্ড প্যান কার্ড থেকেই বোঝা যাবে যে সে কত টাকা ইনকাম করে, এবং ব্যাংকের ডিটেলস থেকে সহ করে তাদের কাছে সব নথিটা থাকবে। এটা থাকা জরুরি আছে। কারণ অনেকে আছে চুরি ডাকাতি করেও বা বিভিন্ন রকমভাবে তারা প্রতারণা করেছে সরকারের সাথে এর আগে। সেই কারণের জন্য তারা আগামী দিনে যাতে এরকম ধরনের কোনো ব্যক্তি আপনার সাথে প্রতারণা না করতে পারে, সেই কারণের জন্য আপনাদের সুবিধার জন্য, আপনাদেরকে আপনার ছেলেমেয়ের ভালোর জন্য, কে সুস্থ আছে কিনা, তার মেডিক্লেম আছে কিনা, কোন আওতার আন্ডারে আছে, সেই সম্বন্ধে তাদের সব মানে একটা দুটো প্রকল্প নয়, এই প্রকল্পটা যে দীর্ঘমেয়াদী হতে চলেছে সেটা হচ্ছে সবথেকে বড় একটি দিক বলা যায়। যে এটা সুদূর প্রসারী, এটা একদিনের ঘটনার সাথে কোনো যোগাযোগ নেই। এটা চলতেই থাকবে বেশ কিছুদিন, এবং পরবর্তী সময়ে হয়তো এটা দেখা যাবে যে সময়ের সীমা হয়তো বাড়ানো হবে। সেটা একটা সময়ের ওপরই নির্ভর করছে। কারণ এটা এতগুলো মানুষের টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে আপনার ব্যাংকে আসবে, এবং যারা মিথ্যে কথা বলে বা অন্য কাগজপত্র তৈরি করে এতদিন ধরে যেভাবে আপনাদের সাথে প্রতারণা করেছে, সেই দিকটাও কিন্তু তুলে ধরবে বা তুলে ধরতে হবে প্রত্যেকটা মানুষকেই। সেই জন্য আজকে কোনো ফাঁকি দেওয়ার জায়গাটা নেই। যে যারা ভাবছে যে আমি ফাঁকি দিয়ে সরকারকে ফাঁকি দেব, আমার কি ব্যবসা বাণিজ্য আছে, আপনি এর আগে কি করতেন, কী ধরনের ব্যবসা ছিল, সব কিছু কিন্তু খবরাখবর থাকবে। বিশেষ করে বাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে আপনার যোগাযোগ কী, রিলেশান কী, তার ফোন নাম্বার, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এপিক নম্বর, সব কিছু কিন্তু আপনার ডিটেলস, আপনার তথ্য সব কিছু তুলে ধরতে হবে। এটা সবথেকে বেশি ভালো যে সরকার এত বড় একটা দায়িত্ব নিয়েছে। নেওয়াটা দরকারই ছিল অবশ্যই, কিন্তু এর আগের সরকার যদি সুন্দরভাবে যদি পরিচালনা করতো এইভাবে, তাহলে কিন্তু এই পরিবর্তনটা হয়তো হতো না। যে অন্যান্য দেশের মানুষ আমার দেশে এসে থাকবে, আর এদেশের মানুষ না খেয়ে মরার মতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, বা ব্যবসা করার জায়গাটাকে তারা ব্লক করে দিচ্ছে, জায়গা জমি কিনে নিচ্ছে। তার সাথে সাথে আর একটা বলি যে আমরা বাংলাদেশি মানুষ ধরুন এখানে এসে গেছে, সেটা একটা ব্যাপার হলো, তাদের ওখানে কাজ নেই বা মানুষ এখানে সুবিধা পাচ্ছে অনেক মানুষের মারফতে, তারা টাকা পয়সা দিয়ে প্রথমে একজন আসে, প্রথমে একটা ব্যক্তি একজনই আসে, সে টাকা পয়সা দিয়ে দালাল মারফতে এসে সেখানে ব্রোকারিতে বেশ 10-20 হাজার বা 30,000 40,000 টাকা দিয়ে ঢুকে গেল। পরবর্তী সময় সেই ব্রোকার মাধ্যমে আবার তার বাড়ির লোকজনকে নিয়ে চলে আসে। তার কারণ হচ্ছে এখানে দেখে নেয় যে সে পরিবেশটা বুঝে গেল, ইনকাম করলো, জায়গা জমি কিনলো। কেনার পরে সবথেকে বড় উপায় হচ্ছে যে সে এখানে জায়গা জমি কিনে যখন বুঝে গেল, তখন তার পরিবারের মানুষকে ডাকতে শুরু করে, আরও বন্ধুবান্ধবকে ডাকতে শুরু করে। এই পশ্চিমবঙ্গ বা কলকাতা খুব ভালো একটা জায়গা, বুঝেছিস?
এখানে কিন্তু আমাদের থাকা বা ইনকাম করার কোনো অসুবিধে হবে না। আগামী দিন আমাদের জন্য সুদূর প্রসারী, মানে ওদের ভাষায় আর কি, ওরা তো অন্য ভাষায় বলবে। তা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যে ভারতবর্ষকে আস্তে আস্তে ওরা দখল করে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। আপনি বা আমি ইচ্ছে করলেই আমেরিকা, লন্ডন, দুবাই, ইউএই, ফ্রান্স, রাশিয়া বা ওই শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ইচ্ছে করলেই পালিয়ে যেতে যদি পারি একবার, তা তারা কি রেখে দেবে, না তারা আমাদেরকে তাড়িয়ে দেবে, মানে আমরা থাকতে পারি দীর্ঘদিন ধরে, সেইটা কিন্তু বোঝার বিষয় আছে। কারণ তারা যদি আমাদেরকে বের করে দেয়, আমেরিকানরা আমাদেরকে বের করে দিয়েছে করে, মানে ওই পায়ের শিকল দিয়ে তারা কিন্তু প্লেনে তুলে দিয়েছিল। আর আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে সরকার আগে ছিল বা যে কোম্পানি ছিল, যেটাকে আমি বলি, মানে আমি সুখে থাকবো, জনগণ মরে মরুক গে যাক, ওরা আমাদের কেউ না, ওরা শুধু ভোট ব্যাংক হিসেব মতো, এই হিসেবে ধরে রেখেছিল। যে জনগণকে নিয়েই যে আমার পরিবার, আমার স্বজন, আমার দেশের মানুষ, এদেরকে বাঁচাবো কী করে, এরা চাকরি বাকরি পাবে কী করে, এরা খাবে কি, এরা চলবে ফিরবে কী করে, এদের পোশাক আশাক কী হবে, এদের কথাবার্তা কী হবে, তারপরে আমাদের যে আছে স্কুল কলেজে কথাবার্তা, চিন্তাভাবনা তাদের পাল্টে যাচ্ছে। সব কিছুই কিন্তু আমাদের সমাজের যত ব্যক্তি আছে তাদের থেকে সম্পূর্ণ আলাদা ধরনের চিন্তাভাবনা তারা করেছে। যে এরা সাধারণ যেভাবেই হোক আমি এদেরকে ঠকাবো বা যা বলবো তাই শুনবে, এরকম ধরনের চিন্তাভাবনা করেই চলেছে। সেই কারণে আমরা আমাদের যে সকল জনগণ, তাদের সুবিধার জন্য আজকে এই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা তারা নিয়েছে, এটা কিন্তু সবথেকে বেশি ভালো। যে নয়তো দীর্ঘদিন ধরে এরকম কী বলবো, এত মানুষ বা এত জনসংখ্যা বাড়ছে, এদের কারণে এদের কোনো চিন্তাভাবনা নেই যে কীভাবে থাকতে হবে, কী খেতে হবে, কী পরতে হবে। শুধু একটার পর একটা মানুষের জন্ম হচ্ছে আর এরা থেকে যাচ্ছে আমার আপনার শহর গ্রাম দখল করতে থাকছে। তাহলে শুধু দখল করাটা কোনো ব্যাপার নয়, দখল করতে করতে পৃথিবীতে ছোট হয়ে গেছে। এবারে এরা যাবে কোথায়, বা আগামী দিনে সাধারণ মানুষ কোথায় যাবে, যাদের চিন্তা ভাবনাই নেই, তাদের কি হবে? শুধু জনসংখ্যা বাড়াবো, অ্যানিম্যালের ওপর চড়ে বসবো, অ্যানিম্যালকে অত্যাচার করব, তারপরে বাড়ি ঘর দৌড় অন্য মানুষের দখল করব অন্য জায়গায়। তাদের তো চিন্তা নেই, এটা তো তাদের দেশ নয়। তারা এখানে যেমনভাবে খুশি তারা অত্যাচার চালাচ্ছে বা চালিয়ে যাবে। এটা তাদের জন্য সবথেকে বেশি ভালো যে আমরা মানে আমাদের দেশের লোক সুযোগ দিচ্ছে। এখানে পার্টি পলিটিক্স এমন যে রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাক, মানুষগুলোর কি খাবে পরবে তারা চলে যাক, আমি অন্য লোককে ভালোবাসি। নিজের কাছের লোকের থেকে সবথেকে বেশি ভালোবাসে অন্য লোককে। এটা হচ্ছে সবথেকে বেশি আমাদের কিছু কিছু মানুষের মধ্যে এখনও আছে, যে নিজের থেকে আপন কেউ হয় না। আর এখানে ঠিক উল্টোটা, এখানে পর হচ্ছে আপন হয়ে যায় আর নিজের লোক হয়ে যায় পর। তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, জীবনে তারা উন্নতি করতে পারছে না, অন্য জায়গায় কাজে যাচ্ছে, এই সবগুলো পরিযায়ী শ্রমিক হয়ে থাকতে হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে এসেছে। সেই জন্য এই প্রকল্পটা সবথেকে বেশি ভালো বলা যাচ্ছে এখনো পর্যন্ত, যে এটা সুন্দর একটি প্রকল্প আপনাদের জন্য তুলে ধরেছে। আপনাদের ছেলে মেয়ে বা আপনাদের জনগণ
বা আমাদের পূর্বপিতা তারা কী ছিল, তাদের কতটা জমি ছিল, তারা কীভাবে থাকতো, কী খেত, কটা ঘর ছিল, কটা গাড়ি আছে, লাইসেন্স কী আছে, লাইসেন্সটার তার সব কিছু মানে ডিটেলস, মানে বাড়ির যাবতীয় ডিটেলস সরকারকে তুলে দিতেই হবে। আপনি শুধু শুধু টাকা নেবেন, বাড়িতে বসে থাকবেন, ঘুমোবেন, কাজ করবেন না, তাহলে কিন্তু ভয়ানকভাবে আপনি ফেলিওর বলা যায়, যে ঘুমিয়ে ঘুমিয়ে দিন চলে গেছে, যত খুশি আমার ইনকাম আছে আমি তার কোনো নথিপত্র জমা দেব না, আমি কোনো রকমে কিছু বলবো না, আমি যেভাবে চলছিলাম আগাগোড়া সেইভাবেই চলবো, যা যেমন খুশি খাবো, যেমনভাবে আমি চলবো, এটা আর চলবে না। এটা আগে হতো, এখন আর সম্ভব নয়। সেই জন্য আমাদেরকে আরও সতর্ক হয়ে চলতে হবে, যে আমরা যেভাবে চলছিলাম এতদিন সেটা আর কিন্তু হবে না। সেই কারণের জন্য আমাদের প্রতিটা মানুষকে বুঝতেই হবে যে সরকার যে কাজটা এখনো পর্যন্ত করছে, আমাদের দেশে কতজন মানুষ আছে, কতজন মারা গেছে, আপনার মেডিক্লেম আছে কি না, আপনি সরকারের কটা কী বলবো ব্যাংকের বই আছে, কতটা জমি আছে, কতটা আপনার নিজস্ব জমি, কতটা আপনি ইনকাম করেছেন, কত টাকা ইনকাম করেছেন, কী ব্যবসা আছে, ব্যবসা আদৌ চলছে কি না, এবং এতদিন ধরে আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা কোথা থেকে এলো, সমগ্র তথ্য আপনি নিজের হাতে সরকারকে তুলে দিলে আগামী দিনে হয়তো নিশ্চয়ই বড় প্রকল্পেও বা বড় একটা সিদ্ধান্ত আসতে চলেছে, যে তারা তাদের পরিবারের সুস্থ কামনা বা নেক্সট জেনারেশন যাতে সুস্থ থাকে, অন্যান্য দেশের লোক যাতে পরবর্তী সময় না এসে বা না ঢুকতে পারে, সেরকম ধরনের পরিকল্পনা করা আছে, যার ফলে আপনি আজকে যে কষ্টটা করছেন সেইটা কিন্তু, এবং কোনো বিমা করা আছে কি না, সরকারি যে কোনো বিমা করা আছে কি না, তার প্রকল্প কে পায়, বা আপনার পরিবারের সদস্যের কত টাকা ইনকাম, আয় ব্যয়, সব কিছু তথ্য যদি তুলে দেওয়া হয়, যে সুবিধাটা অনেকের মনের মধ্যে চলছে যে সব নিয়ে নেবে না তো, আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো। দেখুন, আপনার প্রথমত আধার কার্ড প্যান কার্ডের সাথে লিঙ্ক ছিল চিরকালই, মানে চিরকাল ঠিক বলা যাবে না, কয়েক বছর আগে থেকেই ছিল, বছর 5, 10, 6 আগে থেকেই ছিল। সেটা সরকার পরিবর্তন হয়েছে, আবার নতুন করে নথিগুলোকে যাচাই করে নেওয়া, কারণ অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ জন্মেছে, তাদের বাড়িতে অনেক ভাড়াটে এসছে, এমন এমন বাড়ির ভাড়াটে এসছে, এমনভাবে তারা হয়তো যে অন্য জায়গায় চলে গেছে, কারোর বিবাহ হয়ে গেছে, এরকম অনেক নথি যেটা সরকারের এখনো পর্যন্ত জানা হয়নি, বা নতুন আজকে 20-25 দিনের সরকারের মধ্যে যে এই ধরনের প্রকল্প নিয়ে আসছে, সেটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, এবং অনেক লোক লুকিয়ে আছে কি না এর মধ্যে, সবথেকে বড় হচ্ছে অনেক মানুষ লুকিয়ে আছে এখনো পর্যন্ত। আজ থেকে 40-50 বছর আগে যারা আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছিল, এবং তারা এত কাগজপত্র তৈরি করে ফেলেছে যে কাগজ হয়তো আমার আপনার বাড়িতে নেই, সেই কাগজটা তাদের কাছে চলে এসছে, এমনও হতে পারে। তার সম্পত্তি এমন কাউকে হয়তো বিবাহ করে নিয়েছে যে খুব প্রভাবশালী, সে পঞ্চায়েতের সদস্য, সব জানাতে হবে। আপনি আগে কী করতেন, মানে পঞ্চায়েতের সদস্য হলেও ছাড় যাবে না, আগে কী করতেন, এখন কী করেন, কোথা থেকে সম্পত্তি এলো, এই ধরনের
খুঁটিনাটি তথ্য সব তুলে দিতে হবে। যারা ইনকাম করে নিয়েছেন ভাবছেন একবার যে আর আমাকে জীবনে কিছু করতে হবে না, হাঁটুর ওপর হাঁটু বা পায়ের ওপর পা তুলে খাবো, ঘুমোবো, সেটা কিন্তু যারা ভাবছেন তেমন নয়। নয়তো ওই যে আজকে প্রাণী হত্যা বা গরুকে পুজো করা গতকালকেই গেছে 28 তারিখে, হ্যাঁ 28 তারিখেই। তা এরকম মানুষ যদি আমাদের প্রাণী হত্যা থেকে বা পরিবেশ রক্ষা থেকে, প্রাণী হত্যা তো সবসময় হচ্ছে, কারণ অন্যান্য আরও প্রাণী রয়েছে, গরু ছাগল, গরু ছাড়াও ছাগল আছে, মুরগি আছে বা আরও অন্যান্য প্রাণী আছে, তাদেরকে মেরে তাদেরকে ভক্ষণ করা হয়। তা আমাদেরকে আস্তে আস্তে অন্যদিকে মোড় নেবে আর কি। একটা সময় আসবে না, জীবনের মোড় পাল্টে যায়। তা জীবনে আমরা আগে কী ছিলাম সেই সব সম্বন্ধেও জানতে হবে, যে এইখানেই থেমে যাবে না। এই যেমন তুর্কিতে কয়েক মাস আগেই পাওয়া গিয়েছিল, নিশ্চয়ই প্রত্যেকে জানেন, যে 11,000, প্রায় 11,500 বছর আগেকার নিদর্শন পাওয়া গেছে। তার কারণ আমাদের ভারতবর্ষ যে দীর্ঘ প্রসারী ছিল সেটা সেখানে জানা যাচ্ছে। সেখানকার শিলান্যাস বা শিলাগুলোকে যখন আর্কিওলজিস্ট যারা আছে বা যারা মাটির তলা থেকে খুঁজে খুঁজে বের করেছে, খুঁড়ে খুঁড়ে একদম তার তথ্যগুলোকে আমাদের সামনে তুলে ধরেছে, সেইটা কিন্তু আমাদের প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছে তারা, আমরা যেটা ভাবতাম যে আগে আমরা বোধহয় এরকম খুবই খারাপ অবস্থায় ছিলাম বা মানুষ কেমন ছিল না, 11,000 বছর আগে, 11,500 বছর আগেও আমরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করে ফেলেছি অলরেডি। তখন শিল্প চর্চা থেকে শুরু করে, পড়ানো থেকে শুরু করে, মন্দির তৈরি করা থেকে শুরু করে সমগ্র জিনিস আমরা কিন্তু তখনই নথিভুক্ত করে ফেলেছি, বা আমাদের যে ইতিহাস আমরা পড়ে এসেছি সেটা সম্পূর্ণ যে ভুল সেটা কিন্তু আস্তে আস্তে আমরা জানতে পারছি, বুঝতে পারছি। সেই কারণে সেই ভুল হচ্ছে, আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের সনাতনরা যে একদিনের জন্য নয়, বা এরা কিন্তু দীর্ঘদিন ধরে এই পৃথিবীতে বিরাজ করছে, আর আমরা ভুলে গেছি সেই সব চিন্তাভাবনা। কিন্তু শুধু অন্নপূর্ণা জন্য বা অন্নপূর্ণা প্রকল্পর জন্য বলছি না, জীবনটা সম্পূর্ণ আলাদা এবং পাল্টে যাওয়ার মতো জীবন বলতে পারেন। যে জীবন সম্বন্ধে আমাদের এতদিন ধরে জানা ছিল না, যে আমরা কোথা থেকে এসেছি, কী করতাম, অন্যান্য দেশ আমাদের উপর অত্যাচার করে চলে গেছে, এই সকল জিনিস আমরা কিন্তু আস্তে আস্তে আরও যত দিন যাবে তত বুঝতে পারবেন, জানতে পারবেন যে ভারতবর্ষ শুধু একদিনের জন্য নয়, দীর্ঘমেয়াদী একটা প্রকল্পের মধ্যে দিয়ে এখন আপনাদেরকে আবার শোনাতে চাইছে, বোঝাতে চাইছে যে আমরা এই পৃথিবীতে এসেছি বহুকাল আগে, মানে কয়েকশো কোটি হয়তো বছর আগেই হবে, যেটা আস্তে আস্তে আরও আমাদের সামনে বিজ্ঞানের মারফত বা প্রত্নতাত্ত্বিক যারা রয়েছে তাদের মাধ্যমে জানছি, যারা আপনাদের ইংরেজে বিশেষ করে ভুলিয়ে দিয়েছে বা অন্যান্য শাসকরা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আমাদেরকে কোনো বইপত্র পড়তে দেয়নি ইতিহাসের, সেরকমভাবে কোনো রকম চর্চা তেমন হয়নি, ভুল সিদ্ধান্ত বা যারা ওরা মনে করেছে সেটাই। এবং এমনকি আর একটা জিনিসও জানা গেল যে জওহরলাল নেহেরু এবং তারা নিজেরা নিজের ইচ্ছা মতো যে সকল কাগজপত্র তৈরি করে, এবং জিন্নাহ নিজের স্বার্থের জন্য পাকিস্তান তৈরি করেছে, তারা নিজের স্বার্থে তৈরি করেছিল। ভারতবর্ষের কোনো মানুষ চায়নি যে পাকিস্তান তৈরি হোক, প্রথমে পাকিস্তান তৈরি হয়েছিল। সেই জন্য আস্তে আস্তে কিন্তু পরিকল্পনা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হতে চলেছে। শুধু যে ভাবছেন যে আজকে এই শুধু অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, টাকা দেবে, আমরা সুস্থ থাকবো, স্বাভাবিক থাকবো,
শুধু এমন নয়, এটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং এটা খুবই একটা ভালো একটা প্রকল্প। সেই জন্যই আমি এই কথাগুলো আলোচনা করছি যে প্রকল্পের টাকা নিয়ে আমরা কী করব? প্রকল্পের টাকা মেয়েরা পাবে। এটা আমাদের ভুল সিদ্ধান্ত। এর মারফতে আমাদের অনেক কিছু তথ্য জানতে পারবো। আমরা আমাদের ইতিহাসকে তুলে ধরতে পারছে। আমাদের ইতিহাস যে সম্পূর্ণ আলাদা ছিল সেই সম্বন্ধে জানতে পারবেন। গীতা পড়া সময়ের সাথে সাথে আমাদেরকে কী বলবো, অনেক কিছু, যেমন বাড়ির পরিবেশকে রক্ষা করা, আমরা কখন কীভাবে কী কথা বলবো, কাকে কীভাবে, কার সাথে কীভাবে চলাফেরা করব, সেই সকল সম্বন্ধে আমাদের কিন্তু জানা দরকার আছে। এই যে আমরা যদি আগে থাকতে যদি মনে করি যে সকাল হলেই আমরা যদি বলতে পারি যে ভগবানের নাম নিতে পারি, ওং নাম নিতে পারি এবং হ্যালো হ্যালো কথা বা গুড মর্নিং না বলে ওং নমঃ শিবায়, ওং জয় কালী বা হরে কৃষ্ণ হরে রাম বা কৃষ্ণ কৃষ্ণ, তারপরে জয় শ্রীরাম, এগুলো বললে শরীরের মধ্যে এক ধরনের শক্তি পাওয়া যায় বা হয়, মানে সত্যি সত্যিই পাওয়া যায়। এটা আপনি করলেই বুঝতে পারবেন যে কোনো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা চলে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, এই কথাগুলো বললে জীবনে কিন্তু আপনি অনেক কিছু আপনার জীবনে পাল্টে যাবে। সেই জন্য আমাদেরকে এই দিকগুলো একটু চিন্তা ভাবনা করার দরকার আছে যে সারা জীবন ধরে আমরা একরকমভাবে চলাফেরা করেছি, সময়ের সাথে সাথে এইগুলো আমরা পাল্টে দেব। সময় পাল্টেছে, আমরা পাল্টে দিতে পেরেছি বলতে পারেন, যে প্রত্যেক জনগণ সময়টাকে পাল্টে দিয়েছে। সেই কারণের জন্য আজকে এত বড় একটা প্রকল্প আসছে, যে প্রকল্পের মাধ্যমে আমরা বলে নয়, যারা থেকে যাবে পৃথিবীতে আগামী 20-30 বছর, 40 বছর, 100 বছর পরে যারা থাকবে, বা যাতে অন্যান্য দেশের মানুষ এই দেশে যাতে না প্রবেশ করতে পারে, সেই সকল প্রকল্প, সেই ধরনের চিন্তাভাবনা, সেই ধরনের মানসিকতা আমাদের ভারতবর্ষ কোথায় ছিল সব মনে করিয়ে দেওয়ার মতো ঘটনা। মানে আপনি একটা সাধারণ মানুষ, আপনাকে 2000 টাকা দিয়ে দিলাম, আপনার ঘুমিয়ে পড়বেন, সেরকম কোনো ব্যাপার নয়। এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, কারণ এর লক্ষ্যমাত্রা সম্পূর্ণ আলাদা। এই যে কাগজপত্র দিচ্ছেন, এই লক্ষ্যমাত্রা যদি ভাবছেন যে আজকের জন্য, কোনো আজকের জন্য নয়। এই কাগজপত্র দেয়া বা লিখিত থাকা সবথেকে বেশি জরুরি, যার ফলে আগামী দিন সত্যিই একটি ভালো জায়গা হবে। কারণ নয়তো অন্যান্য দেশের মানুষ সারা জীবন ধরে এর প্রভাব, আর সবথেকে বড় কথা আমাদের চিহ্নিত করতে হবে আমাদের আশেপাশে যত মানুষ আছে তারা কিন্তু আবার খারাপ দিকও তুলে ধরার চেষ্টা করে, যে যেমন ভালো দিক আছে না, তেমন এই দেশে বা এই রাজ্যে বা আপনার আশেপাশে খারাপ মানুষও আছে। এর খারাপ প্রভাবটা কেমন, কারণ এতদিন ধরে তারা অনেক কাজ করে এসছে, যে কাজটা আপনাকে ঠকিয়েছে, আপনার থেকে কিছু নিয়ে নিয়েছে। কেউ হয়তো বাড়ি বানিয়েছে, তার থেকে টাকা নিয়ে নিয়েছে। কেউ কোনো প্রকল্প এসে তার হয়তো ত্রিপল নিয়ে নিয়েছে। চাল ডাল কী হারে খারাপ পরিমাণে আসে, পোকা চালও নিয়ে নিচ্ছে। আপনি কিন্তু বাজারে গেলে কখনো পোকা চাল তো কিনে নিয়ে আসবেন না, বা পোকা ডাল, আটা, নিম্নমানের আটা আপনার হাতে তুলে দিত। আপনি রেশন কার্ডে রেশন তোলেন কি না সে সম্বন্ধেও জানাতে হবে, বা কে কে তোলে, তার মানে এর থেকে জানা যাবে যে তাদের বাড়িতে কেউ হয়তো অসুস্থ অথবা তারা সচ্ছল এই রেশন কার্ডের মাধ্যমে। মানে এখানে ওই যে 12 পাতার যে ফর্ম রয়েছে, অন্নপূর্ণা যে ফর্ম, তাতে যে আপনি যদি ভাবেন যে সাধারণ কোনো একটি বিষয়, সাধারণ কোনো জায়গা নেই, আপনি কি করেন, কি খান, কলকাতায় আছেন বা আপনার পরিবার পরিজন কি করে, কখন কি,
তাদের পড়াশোনা ডিগ্রি কী। ও এখানে আর একটা জিনিস জানা গেছে যে আপনি হচ্ছে শিক্ষিত কি না, শিক্ষিতের হার বা মান কেমন, এটা সবথেকে একটি বড় বিষয়। যে শিক্ষিত মানেই হচ্ছে যে 1 2 3-তে পড়ে সেও শিক্ষিত হতে পারে, মানে যে সই করতে পারে সে শিক্ষিত আছে কি না। এখানে এই ব্যাপারটা সবথেকে বেশি ভালো যে তারা কতটা শিক্ষিত, যে তাদের শিক্ষাগত মান কেমন, এবং তারা তাদের চিন্তা ভাবনা, যে অনেকে আছে 1 2-এও পড়েনি কিন্তু লিখতে অন্তত পারে, তারাও শিক্ষিত। মানে বাড়িতে গ্র্যাজুয়েশান MA BA যেমন আছে, তেমন অনেক বাড়িতে আছে পড়াশোনার মান খুবই খারাপ হলেও তারা কিন্তু লিখতে পড়তে জানে না হয়তো, কিন্তু সইটা করতে পারে, তারাও শিক্ষিত। এখানে কিন্তু সেটাও লিখতে হবে শিক্ষিতের হার কী, এবং তারও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছু লিখিত আপনাকে জানাতে হবে। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা জানতে পারছি, এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরছে, এটা খুবই দরকার ছিল। যে আগে সরকার একরকমভাবে চালিয়ে দিয়েছে, যেভাবে হোক আমরা চলেছি, আমরা এইভাবে আর চলতে পারবো না। আগামী দিনে অনেক বড় একটা পরিকল্পনা তারা কিন্তু করে রেখেছে। সেই পরিকল্পনাটা আমাদের এই ফর্ম ফিল আপের মাধ্যমে অনেক কিছু কিন্তু সরকারের কাছে আমরা নথি একেবারেই দিয়ে দিচ্ছি, জনগণনা সমেত অ্যাকাউন্টের, ব্যাঙ্ক অ্যাকাউন্টের কী আছে না আছে তার খুঁটিনাটি সব কিছু তথ্য তাদের হাতে চলে যাচ্ছে। এই এতদিন ধরে জনসংখ্যা যে হারে বেড়েছে, তার ইচ্ছে অনুযায়ী যে আমি জনসংখ্যা বাড়িয়ে দেবো, সেইটা কিন্তু আস্তে আস্তে কমবে, এটা একটা আশা করা যায়। কারণ সারা জীবন ধরে একভাবেই চলবে সেটা যারা ভেবে রেখেছে তাদের কিন্তু একটা দুঃখ আছে মাথায়। সারা জীবন ধরে একই রকমভাবে চলতে পারে না। সারা জীবন ধরে আপনি যেমন ছিলেন একটা ধরুন কুঁড়ে ঘরে, কথার কথা বলছি, বা সে একটা ছোটোখাটো কারখানা ছিল, আজকে বড় কারখানা হয়েছে, ঠিক সেরকমই সরকার পরিবর্তন হয়েছে মানে এখানে বড় একটা কিছু ঘটে গেছে, একটা নর্মালভাবে চলবে তেমন নয়। এটা খুবই মানুষের পক্ষে বা প্রত্যেকটা জীব জগতের জন্য উপকার, কারণ এর উপরই নির্ভর করছে আমাদের জীব জগৎ, আমাদের জগৎ সংসার, আমাদের পরিবেশ, একে রক্ষা করা। কারণ একটা ভুল মানুষের মাধ্যমে আমাদের যেমন পরিবেশ শেষ হয়ে যায়, ঠিক তেমনই তার প্রভাব রয়ে যায় তাদের ছেলে মেয়ে, তাদের জগতে। ধরুন আমাদের এই যে এখানে জল তুলে বিজনেস করছে, আপনার বাড়ির তলা থেকে জল তুলে, বা আপনার বাড়িতে ভাবছেন যে আমার তো জমি নয়, ওটা তো অন্য লোকের জমি, আমার জল যাচ্ছে কী করে, মাটির তলা থেকে যা জল আছে সব বিক্রি হয়ে যাচ্ছে, অন্য কেউ বিজনেস করছে, আপনি সেই জলের ভাগ পাচ্ছেন না। আপনার হয়তো নিজস্ব হয়তো জমি হয়তো 5 কাঠা, তার হয়তো 1 কাঠা জমি, সে 5 কাঠার তলা থেকে জল সংগ্রহ করে নিয়ে চলে যাচ্ছে হিসাব মতো। মানে মাটির তলাটা সে পয়সা না দিয়ে কোনো কিছু হয়তো ট্যাক্স দিচ্ছে, হয়তো তার লাইসেন্স টাইসেন্স সবই আছে, কিন্তু আমার বাড়ির জল আপনার বাড়ির জল চলে যাচ্ছে অন্য লোকের, আর আপনি আপনার বাড়ির জল আবার কিনে খাচ্ছেন। এটা এমনই একটা বিষয় যে সিরিঞ্জের মতো করে আপনাকে কিন্তু আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। তা এই দিকগুলো অবশ্যই তুলে ধরা দরকার আছে। এই সকল জিনিস যদি আমরা না জানি, আমরা যদি ভুল বুঝি বা ভুল সিদ্ধান্ত নিয়ে চলতাম এতদিন ধরে, তাহলে এই জায়গাতে কখনোই আমরা এগিয়ে আসতে পারবো না, এবং এগিয়ে আসাও দরকার আছে। ভয়ঙ্করভাবে আমরা পিছিয়ে ছিলাম, এবারে আমাদেরকে এগোনোর দরকার আছে। কীভাবে এগোবো, কতটা সাহায্য করব, সেই সকল জিনিস আমাদেরকে কিন্তু আস্তে আস্তে তুলে ধরতে হবে।
তাহলে আমরা শুধু পরিবার বাড়িয়ে যাব, একজনের জায়গায় 10 জন করব, 20 জন করব, সেই দিন আস্তে আস্তে শেষ হতে চলেছে। কারণ এর পরে অবশ্যই মানুষের বাড়িতে জন্ম নিয়ন্ত্রণের একটা দিক আসা উচিত, হয়তো আসবে, যে জনসংখ্যা যে হারে বাড়ছে, আর সবথেকে যারা কষ্ট পাচ্ছে বা ব্যবসা বাণিজ্যে যারা ক্ষতি হচ্ছে, একদিন এমন একটা দিন আসবে ব্যবসা বাণিজ্যের দিকও খুব কিন্তু ভালো একটা সুদূর প্রসারী জায়গায় আসতে চলেছে, যার ফলে আগামী দিনে এই যেমন একটা কী বলবো, এমন ধরনের একটা ছবি আমি এখন তৈরি করব, যে একটা পশুর ওপরে অত্যাচার করা, যেভাবে হোক তার ওপরে অত্যাচার করে করে তাকে আমরা ব্যতিব্যস্ত করে দিই, যে সে নিতে পারছে না, লোড নিতে পারছে না, এবং তার ওপরে ভয়ঙ্করভাবে আমরা কী করি, অত্যাচার করি। সে অ্যানিম্যাল হোক, পশু পাখি যেই আছে তার ওপরে আমরা ওভারলোড। পাহাড়েও দেখেছি আমরা, বা আমাদের শহরের কিছু মানুষ আছে পশু পাখির ওপর অত্যাচার করে, সেখান থেকে আমাদেরকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, কারণ ভয়ঙ্করভাবে তারা অত্যাচার করে। সেই দিক থেকে আমাদেরকে তাদেরকে বের করে আনা উচিত, এবং তাদের ওপরে যাতে অত্যাচার না করে তার জন্য এক ধরনের আইন এসে গেছে বা আসছে, যেটা খুবই ভালো। গতকালকে একটা খুব ভালো একটি খবর পেলাম, মানে ওটা হচ্ছে কেনিয়ায় একটা পিঁপড়ের দাম, বা পিঁপড়ে চুরি হয়ে যাচ্ছে বলতে পারেন, সেই একটা পিঁপড়ের দাম হচ্ছে 25,000 টাকা করে। সেই পিঁপড়ে যদি থাকে বা চুরি করে যাচ্ছে, তাদের দেশের এগুলো বিশেষ করে পাচার হয়ে যাচ্ছে চীনের মতো জায়গায়, আরও বেশ কয়েকটা জায়গাতে দেশে আর কি বিক্রি হয়ে যাচ্ছে, এবং 10,000 থেকে 25,000 টাকা পর্যন্ত বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। কারণ ওইখানে কী বলে, কেনিয়ায় ওই যে কালো কালো পিঁপড়ে, বিশেষ কয়েকটা জায়গা রয়েছে, কালো কালো পিঁপড়ে এবং লাল পিঁপড়ে একটু বড় মাত্রা হয়, একটু হিংস্র ধরনের হয়, তারা কিন্তু মাটির ভারসাম্যকে মানে যে খারাপ পরিস্থিতি ছিল চাষবাসের ক্ষেত্রে হোক বা আমাদের যে বাস্তুতন্ত্র, তাকে অনেক ভালোভাবে তারা পরিবর্তন করে। এত সুন্দর করে তারা মাটিটাকে কী বলবো খুঁড়ে, মানে ওদের ডিজাইন করে, সেটা দেখতেও যেমন ভালো লাগে। কেউ কাঁচের মধ্যে রেখে দিয়েছে, কেউ আবার চাষের ক্ষেত্রে তারা কিন্তু ব্যবহার করছে, সেটা দেখা গেছে। এটা কিন্তু খুব ভালো একটি দিক বলা যায়, যে পিঁপড়েও এরকমভাবে ব্যবহার করা যেতে পারে, পিঁপড়েকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। পিঁপড়েরও যে এত দর হয় সেটা জেনে ভালো লাগলো। এটাও একটা অর্থনৈতিক দিকের কথাই বলা হয়। অন্নপূর্ণা যোজনার মতোই এটাও কিন্তু অন্যান্য দেশ যে ভেবেছে যে পিঁপড়েকে কাজে লাগিয়ে আমাদের কী বলবো, আমাদের চাষের ক্ষেত্রে বা আমাদের মনের দিক থেকে অনেকে বাড়িতেও করছে, এবং তাকে খুব ভালোভাবে খাবারও দেয়া হচ্ছে। কী কী খাবার খায় পোকামাকড় তার সামনে তুলে ধরছে, বংশ বিস্তার হচ্ছে। সেটা সত্যি একটি ভালো দিক বলে আমার মনে হয়েছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এই কথা বলতে বলতেই, যে প্রাণী যেমন হচ্ছিল কথা, প্রাণীদের উপর অত্যাচার, তারপরে এই গাধা বা আমাদের যে পুজো এতে যায় অনেক জায়গায়, তাদের ওপর অত্যাচার, ঘাড়ের ওপরে অনেক কিছু বোঝা চাপিয়ে দেয়। এই সব নিয়ে আরও তো ছবি আঁকবই। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, অন্যদের সাথে শেয়ারও করবেন তার সাথে সাথে। তা এই পিঁপড়ে তারা পুষছে, এবং সেটা কিন্তু
যে এরকমভাবে যে বিক্রি হতে পারে সেটাও আমাদের জানা ছিল না অন্তত, যে পিঁপড়েও হতে মানে আমরা এই জগতে থাকলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো, যে আমাদের জগতে যে আরও কী কী দেখতে হবে, কী কী বুঝতে হবে, আর পরিবেশ সম্বন্ধে জানতে হবে। আমাদের বাড়ি ঘরে বিশেষ করে যারা অন্নপূর্ণা যোজনা নেবেন শুধু নয়, আপনাদের প্রত্যেককে আরও অনেক কিছু জানতে হবে। যেমন ঘরের মধ্যে ঝুল থাকা, বা যারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, তাদের যদি ব্যবসা বাণিজ্যে যদি ঝুল পড়ে যায় বাড়িতে বা এতে ওই কী বলে দোকানে, সেটাও কিন্তু ক্ষতিকারক দিক। কোন দিকে ঠাকুর থাকবে, অনেকে আবার কী করে যে প্রদীপ জ্বালায়, সেই প্রদীপ থেকেই ধূপটা জ্বালিয়ে নেয়। এটা কিন্তু খুবই একটি খারাপ দিক। ওইটা কিন্তু করে ওটা এক ধরনের কী বলবো, এঁটো করার মতো, যেটা মুখে বলা যায় এঁটো হয়ে গেছে। মানে পুজোর জিনিস, মানে ওটা আলাদা, মানে ঠাকুরের জন্য আলাদা করে জ্বালানো হয়েছে। ওইটার থেকে আপনি ধূপ জ্বালাতে পারবেন না। অনেকে এইটা কিন্তু করে থাকে, মানে মানে আমরা যেমন করি না, যে ওই থালাটা এঁটো হয়ে গেছে, সেই থালা কি আপনি আপনার বাবা মাকে খেতে দেন? কেউ কেউ দেয় হয়তো। ঠিক ওরকমই ওটা ঠাকুরকে অর্পণ করা হয়েছে, এটা বুঝতে হবে। অনেকে জানে না, অনেকে এই সম্বন্ধে হয়তো জেনেছে কিছুটা এখনও জানা হয়নি। নতুন করে আপনাকে আগুন জ্বালিয়ে বা মোমবাতি বা কিছু জ্বালিয়ে বা ধূপ কী বলবো কাঠি জ্বালিয়েই করা ভালো। মোমবাতির থেকেও কাঠি জ্বালানো ভালো, কারণ সম্পূর্ণ আলাদা করে আপনাকে ধূপটা জ্বালাতে হবে, মোমবাতিটা জ্বালাতে হবে। মানে সবই আপনাকে আলাদা আলাদা কাঠি থেকে জ্বালাতে হবে। প্রদীপ থেকে বা মোমবাতি থেকে জ্বালানোটা উচিত নয়। এটা একটা খুবই ভালো, অনেকে জানে। এবং বাড়িতে শুধু যে আমরা টাকা পয়সা পাবো বলে এমন নয়, বাড়িতে গীতা পড়া, তারপরে বাড়িতে ঘণ্টার ধ্বনি, শঙ্খর ধ্বনি, আর শাঁখ বাজানো, এইগুলো কিন্তু খুবই জরুরি। কারণ আপনার মানসিক দিক সেইখানে খুবই ভালোভাবে তৈরি হয়, পরিবেশকে সুন্দর রাখে। পড়াশোনায় যারা মন দিতে পারছে না, মনোসংযোগ বা ডিপ্রেশনে চলে গেছে, এই শুধু তথ্য দিলাম অন্নপূর্ণা ভাণ্ডারে আমরা কী কী পাবো, কী কী তথ্য দেবো, শুধু এটাই নয়, এই তথ্য থেকে আপনাদের জগতে বেঁচে থাকার জন্য আগামী দিনে লক্ষ্যমাত্রা কী, তারপরে কে কী খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, এইগুলোও কিন্তু আমাদেরকেও কিন্তু তৈরি থাকতে হবে, যে আমরা যেমন খুশি তেমনভাবে চলবো, যেমন খুশিভাবে অত্যাচার করব তেমন নয়। তা যা খুশি করা উচিতও নয়, সেই জন্য আমাদেরকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। হয়তো আগামী দিনে অবশ্যই তো দেখেছি আমরা যে এই সবের জন্য, এই অর্থলোভ এর থেকে বেরিয়ে আসার জন্য বিদ্যালয়ে তো আরও অনেক কিছু শেখানো হবে, গীতা পড়ানো হবে এই কারণের জন্য, অন্যকে ঠকানো। আমাদের দেশের লোক কী বলবো ব্যবসা বাণিজ্য করছে, আর অন্য লোক ঠকিয়ে নিয়ে চলে যাচ্ছে। আপনি যে অর্থটা পাবেন সেটা আবার নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এগিয়ে আসবে, যে ও 3,000 টাকা পাবে, 4,000 টাকা পাবে, ওর থেকে অর্থটা নিয়ে নাও। অর্থটা নিয়ে নেওয়ার জন্যেও কিন্তু অনেক রকমভাবে আপনার উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জন্য আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে, যে বাড়িতে যারা সদস্য আছে তাদের পিছনে বা তার পেছনে কেউ কেউ আছে টাকা নিয়ে নেওয়ার জন্য বা রক্ষা করার জন্য, তারা কতটা পারদর্শী, কতটা তারা নিতে পারছে, সেই সব দিক আমাদেরকে কিন্তু তাদের শেখানো দরকার। ইনকাম করলেই হবে না, ইনকাম করার পরেও টাকা ধরে রাখতে পারছে না। আপনার যে টাকাটা আছে সেই টাকাটা আপনি ভাবছেন খুবই কম বা নিম্নমানের, অনেকে মনে করে। কেউ হয়তো 5,000 টাকা আছে, কারোর কাছে 2,000 আছে, কারোর কাছে 10 টাকা আছে, কারোর কাছে 1 লাখ আছে, সেটা কম বলে মনে হয়। যেই নতুন কোনো ব্যবসা সে করতে যাচ্ছে, সে কিন্তু ঠকে যাচ্ছে। কেউ লটারি খেলে শেষ করে ফেলছে, বা অন্যান্য নতুন নতুন বিজনেস করতে গিয়ে হেরে যাচ্ছে। অবশ্যই করা উচিত, এবং অবশ্যই আরও তাদেরকে স্বনির্ভর হওয়া উচিত। প্রত্যেকটা মানুষকে অবশ্যই
কী বলবো ওটাকে, মানে তাকে রিস্ক নেওয়া উচিত, কিন্তু এমন এমন রিস্ক হয়ে যায় জীবনের বাজি রেখে অনেকে করে ফেলে। সেই সব দিকগুলো কিন্তু জানতে হবে যে জীবনে রিস্ক হয়ে যাচ্ছে, জীবনে এই যে আমরা ঝুঁকিপূর্ণ একটা দিক বলা যায়, যে আমরা গরু গাধার ওপরে যেভাবে একটা বোঝা চাপিয়ে দিচ্ছি, তার কষ্ট যেমন বুঝতে পারি না, ঠিক তেমনই মানুষের এই দিকগুলো বুঝতে হবে যে আমরা অর্থ ইনকাম করছি নিজের পরিবারের জন্য, নিজের স্বার্থের জন্য, তারপরে আমরা শেষ করে দিচ্ছি নিজের জগৎকে, নিজের প্রকৃতিকে ঠকাচ্ছি। এই ঠকানোটাও একদিন বন্ধ হবে খুব শীঘ্রই। কারণ এবং কে কে ঠকিয়েছে তারও কিন্তু হিসেব যেমন একদিন দিতে হবে। যারা যারা হয়তো ব্যবসা করে 3টে 4টে করে খাতা জলে ফেলে দিয়েছেন বা বাড়িতেই পড়ছে আর কি, কারোর হয়তো 1 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, তাদেরও কিন্তু সুদসহ একদিনকে সব জমা দিতে হবে। ভাবছেন যে ঘরে বসে আছি, অন্যকে ঠকিয়েছি, ব্যবসায় কেউ চাল ডাল নিয়ে চলে গেছে, কারোর থেকে জামা কাপড় নিয়ে চলে গেছে, কারোর ফসল চুরি করেছে, সেই সব দিন কিন্তু আস্তে আস্তে এবারে কিন্তু পরিবর্তন হতে চলবে আগামী দিনে। মানে ভয়ঙ্কর দিন আসছে। যারা ভাবছে যে এটা তো কোনো ব্যাপার নয়, আমি ওর থেকে খুব যুক্তি সহকারে মনটাকে তাকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে টাকা নিয়ে এসেছি, কিউআর করে টাকা যায়নি, যারা ভাবছেন যে আমি দিইনি আর দিতে হবে না, সেদিনও একদিন শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। যে শুধু যে অন্নপূর্ণা যোজনা, ওই যে বারবার বলি না যে আমি একটা যোজনা নিয়ে কোনো কথা বলি না, আমি সমগ্র ভারতবর্ষের মানুষ যাতে ভালো থাকে, পৃথিবীতে যাতে ভালো থাকে, যাতে ডোনাল্ড ট্রাম্প যেমন জোর জবরদস্তি করে বলছে আমি স্কুলের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চিতে বসবো, আমি সেরা, আমি যা বলবো তাই, সেটা যেমন চিরকাল হয়তো চলবে না, একদিন না একদিন তো তাকেও থামতে হবে। ঠিক তেমনই আমাদের আশেপাশে প্রতিটা মানুষকেও জানতে হবে যে আমরা এতদিন ধরে তোমাদেরকে ঠকিয়েছি, এবার কিন্তু ঠকানোর দিন শেষ হচ্ছে বা হতে চলেছে খুব শীঘ্রই। সেই কারণের জন্য প্রতিটা মানুষ হয়তো আগামী দিনে একটা ভালো জায়গা পাবে বলে মনে করা হয়। যে আগামী দিন শুধু যে একটা জগৎ এরকম নয়, এই জগতে বেঁচে থাকার জন্য আপনি যতটা লড়াই করেছেন তার দাম আশা করছি একদিন পাবেন। কারণ আপনাকে যারা ঠকিয়েছে, আপনার দেশের লোক, আপনার কাছের লোক, আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার পাড়া প্রতিবেশী যারা ঠকিয়েছে, তারা কিন্তু এর দাম দিতেই হবে। এর দাম আপনারা একদিন ফিরে পাবেন। হয়তো আপনি পাবেন না, অন্য মারফত ফিরে আসবে, ভগবানের মারফতে ফিরে আসবে। ওই জন্য সময় কি চিরকাল যে একই চলে এমন নয়, সময় পাল্টায় বছরের পর বছর একটা গেলে, বা সময় পাল্টায় যুগের সাথে সাথে অ্যাকচুয়ালি। আপনি ভাবছেন এই যুগে বোধহয় আমি জিতে গেলাম, আমি অন্যের থেকে বাড়ি ঘর লিখিয়ে নিয়েছি, কাগজপত্রতে সই করিয়ে নিয়েছি, মাথায় বন্দুক নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আপনার জায়গা জমি লিখিয়ে নিয়েছে, আপনার কাগজপত্র সব আপনাকে, সব একদিনকে তার ঠিকানা পাল্টে যাবে। ভয়ঙ্কর দিন। যারা ঠকিয়েছেন যদি দিয়ে আসেন তো ভালো, যদি পরবর্তী সময় হয়তো অনেকে আছে না, পড়িয়েছে, আঁকিয়েছে, গান শিখিয়েছে, পয়সা দেয়নি, বা কোনো পুজো প্যান্ডেলের মতো প্যান্ডেলে কাজ করিয়ে নিয়েছে, পয়সা দেয়নি, তাদের কপালেও দুঃখ আছে। সরকার বদলে গেছে, থানা পুলিশ আস্তে আস্তে তাদেরও কিন্তু রূপ পাল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে টাকা পয়সা দেবো না, কাগজ দেখাবো না, তারপরে আপনাকে ভালো ভালো কথা বলে বুঝিয়ে বাজিয়ে আপনাকে কিন্তু বলেছে হয়তো 500 টাকা দেবো বলে 30 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, বা কাউকে হয়তো এমন একটা প্রজেক্টের কাজ বা এমন কাজ করিয়ে নিয়েছে আপনাকে, যেটার দাম হয়তো পুজোতে হয়তো 20 দিন ধরে খেটেছেন, হয়তো 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখ টাকা হয়তো বিল হয়, আপনাকে জোর জবরদস্তি তারা 15 জন 20 জন মিলে মানে বলিয়ে নিয়েছে এই না তোকে 20,000 দেবো টোটাল, বা 30,000 দেবো বলে, তারপরেও তাকে হাতে দিচ্ছে হয়তো 2,000 কি 3,000, মুখের মধ্যে খাবারও ঢুকিয়ে দিচ্ছে, ওরা আবার সাহায্যও করছে, এমনও হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে আই ওয়াশ।
জীবনে বেঁচে থাকতে গেলে যে কত ধরনের মানুষ আপনাকে ঠকাবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না, এবং তারা ভাবছে বোধহয় আমি বোধহয় সর্বশ্রেষ্ঠ, আমি আমার ক্লাবে অনেক সদস্য আছে, আমি তো ঠকিয়ে দিলাম, ব্যাস আবার কি আছে, আমার এখানে তো শক্তি বল, ওরা তো দুর্বল, ও তো কথাই বলতে পারবে না, ওর কে আছে, ও কিছুই করতে পারবে না। কিন্তু যারা ভাবছে যে এই যে ব্যাপারটা যে সহজ, আমরা ছোট ছোট ছেলেমেয়েদেরকে যাকে তাকে যেমন খুশি ইচ্ছা অনুযায়ী ঠকাবো, ঠকিয়ে ঠকিয়ে, এই যেমন আমরা গাধার পিঠে যত খুশি চাপিয়ে দিচ্ছি। আজকে কিন্তু দেখুন, গরুকে যেভাবে আমরা আজকে গতকালকে পুজো করলাম, বা আমি হয়তো করিনি, কিন্তু মনে মনে পুজো করেছি যে হ্যাঁ, প্রাণীগুলো তো রক্ষা পেলো কিছুটা। কিছু প্রাণী রক্ষা পাওয়া মানে, বা কয়েক লক্ষ প্রাণী রক্ষা পাওয়া মানে জগৎ সংসারে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফেরার একটা দিক। কারণ যে সকল প্রাণীরা তৃণভোজী, মানে শাক সবজি খায়, ঘাস খায়, আর যে সকল প্রাণীরা মাছ মাংস, সিংহ কুকুর মাছও খায়, মাংসও খায়, ঠিক আছে, তারা যেভাবে জল পান করে জিভ দিয়ে চেটে চেটে, আর তৃণভোজীরা জল চুষে খায়, এটা আজকে থেকে নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরেই চলে আসছে। আর মানুষ জন্মেছে একরকমভাবে, তারা কিন্তু দুই রকম শাকসবজিই খায়, মানে শাকসবজিও খায়, মাছ মাংসও খায়, সব কিছু খায়। সেই জন্য আমরা কোন পর্যায়ে পড়ছি সেটাও জানা দরকার আছে। আমরা কোন পরিকাঠামোতে পড়ব, আমাদের দিশা কী হবে, আমাদের সুস্থতা কি সেই জন্যই কি আমাদের অসুস্থ? অন্যান্য প্রাণীরা কেন অসুস্থ হয় না, তাদের কেন ক্যান্সার হয় না, বা তারা কথা বলতে পারে না বলে আমরা এসব চিন্তাভাবনাই করিনি? এই ধরনের, মানে কি বলবো, চিন্তা ভাবনা মনের মধ্যে আসা দরকার আছে। না আসলে আগামী দিনে ভয়ঙ্করভাবে কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন, আপনাদের জগৎ পিছিয়ে পড়বে। আমাদের দীর্ঘ যে মেয়াদি যে প্রকল্প মানুষের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুবই দরকার। যে যে ধরনের চিন্তাভাবনা মানুষ করবে, সেটা কিন্তু এবার মানুষকে লিখতে হবে, পড়তে হবে, আরও আধুনিক হতে হবে। তার সাথে সাথে এডুকেশনটাকে ঠিকঠাক করতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে। জগতে বেঁচে থাকার জন্য যতদিন আছে, অনেকে আছে পড়াশোনায় ফেল করেছে বলে আত্মহত্যা করে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এরকমভাবে ফিরে আসার জন্য অনেক রকমভাবে তাদের ওপর ট্রিটমেন্ট করা হবে, বা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে হবে। স্কুলে কলেজে তাদেরকে পড়ানো দরকার আছে যে কীভাবে তারা ফিরে আসবে। ফেল করেছি মানেই জগৎ এখানেই শেষ, এখানেই সব কিছু ধ্বংস হয়ে গেছে, এমন নয়। ফেল করেছি, আবার নতুন করে তৈরি করব, নিজেদের ছেলে মেয়েদেরকে, বা নিজেরা কাউকে বকাবকি করব না। অনেক কিছু, টাকা পয়সা শুধু ইনকাম করলেই হবে না, টাকা পয়সা অন্যের থেকে নিয়ে নেব, বাড়ির লোক শেষ হয়ে যাবে, সেরকম কিছু ব্যাপার নয়। অনেক কিছু আমাদের এখান থেকে শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমরা জীবনে যা পাইনি, যা কখনো পাওয়ার ইচ্ছে ভাবনা চিন্তার মধ্যে আসেনি, সেই সব জায়গা আমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেই সম্বন্ধে, আমাদের পরিবেশের কার ওপর কী প্রভাব পড়বে, পুকুর নদী নালা তাকে রক্ষা করা থেকে শুরু করে সমগ্র জিনিস আমাদেরকে কিন্তু আস্তে আস্তে খুবই একটা ভালো দিক বলা যায়, যেখানে আমাদের এই সকল দিক তুলে ধরতে হবে। যে সকল দিক আমরা এতদিন ধরে ভাবনা চিন্তার মধ্যে আনিনি কখনো, বা পরিকল্পনা ছিলই না কখনো, সেরকম ধরনের ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে। কারণ শুধু জন্মাবো, খাবো দাবো, ঘুমোবো, যখন খুশি ঘুম থেকে উঠবো, যাকে খুশি গালিগালাজ করবো, তারপরে পরিবেশের ওপরে অত্যাচার করব, পরিবেশ নোংরা করব, প্লাস্টিক আবর্জনা যেখানে খুশি ফেলবো, আবার সেটাকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে আমরা আবার তুলে ধরে বলবো এই নোংরা করছে, ওটাই টপিক হয়ে যাবে তখন।
কোথায় কী বলবো, ট্রাম, বাস, লরি, তারপরে করে কিছু একটা মিছিল হলেই টায়ার টিউব জ্বালিয়ে দেবো, পরিবেশে কতটা ক্ষতি হয় সেই সব সম্বন্ধে জানতে হবে। যে আমরা যে ভুলগুলো শিখেছি সেইগুলো যাতে আগামী দিনে না হয়, এবং আগামী দিনে যাতে কেউ না করে, তার অপরাধমূলক যে জায়গাটা বা থানায় পুলিশে ধরে নিয়ে যাবে সেই সকল ভয়ঙ্কর জায়গা তুলে ধরতে হবে যে তুমি কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মাধ্যমে পড়তে চলেছ, তুমি এইটা করলে কিন্তু আমাদেরই ক্ষতি, আমাদের পরিবেশের ক্ষতি, আমাদের মানুষ আগামী দিনে সেই জায়গাটাকে ভালো দিক বলে মনে করবে না, বা পরিবেশ যদি ক্ষতি হয় আপনি যার উপর বসবাস করছেন সেটা কী হবে। এরকম অনেক খবরাখবর, অনেক তথ্য রয়েছে যেগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। আমাদের পরিবেশ সম্বন্ধে বুঝতে হবে। পরিবেশে যারা কথা বলতে পারে না, যেমন গাছপালা, কুকুর, বিড়াল, ছাগল, পাখি কথা বলতে পারে না, তাদের ভাষা বুঝতে হবে। তারা কী বলতে চায়, কী খাবার খেতে চায়, তাদের কেন শরীর খারাপ হয়, কেন আপনাকে কামড়ে দেয় মাঝে মধ্যে, তাদের কেন আমাদের বিনা পয়সায় রাত পাহারা দেয় একটা কুকুর, তাকে কেন মারবো, এই ধরনের তথ্য কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। একটা কুকুর বিনা পয়সায় আপনি কোনো কিছু না দিয়ে, আপনি খাবার দেন না, পাড়ার অন্য একটা ব্যক্তি খাবার দিচ্ছে, তাকে আবার আপনি উল্টোপাল্টা বলেন যে ও আমাকে ঘেউ ঘেউ করে, ওকে মারুন, ওকে তাড়ান, এরকমও হয়। তা সেই সব জায়গায় আমাদেরকে কী বলবো, জানতে হবে যে তাকে খাবার দিন, সে আপনাকে কামড়াবে না, আপনার পেছনে। আমাকে কয়েকদিন আগে একটা না 3টে কুকুর অ্যাটাক করেছিল হিসাব মতো। সেই কুকুরটা 2-3 দিন বা 1 মাস 1.5 মাস ধরে আমি লাঠি নিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। বোতল ছিল বলে, প্রথম দিনকে লোহার বোতল ছিল বলে 3 বার অ্যাটাক করেছে, চলে গেছে আবার অ্যাটাক করেছে, চলে গেছে আবার অ্যাটাক করেছে, বাড়ির কাছে চলে এসেছি, আমি ঢুকতে পারছি না। তা এখন তারা করতে করতে বেশ কিছুদিন পরে বুঝতে পারলাম এদেরকে কী করে শান্ত করা যায়। তাহলে এদেরকে বিস্কুট দিই। যেই 1-2 জনকে দিলাম, ওদের বন্ধু-বান্ধব লজ্জা পেয়েছে, কেউ কাছে আসেনি। যে এর আগের দিনকে আমি কামড়াতে গেছিলাম সেই বিস্কুট দিচ্ছে। ওদের মধ্যে কিন্তু এক ধরনের চিন্তাভাবনা আছে যেটা আমাদের মধ্যে খুব একটা নেই, আমরা ভাবনা চিন্তার মধ্যে আনি না। ঠিক ওরকমই যে পরিবেশে যদি আপনি কোনো দিন একদিন কোনো কুকুর বেড়ালকে যাই খাবার দেবেন, বিশেষ করে কুকুর আর কি, ল্যাজ নাড়াতে নাড়াতে চলে আসবে। 20 দিন, 25 দিন, 3 মাস পরেও আপনি সেই আপনার কথা তারা মনে রাখে, যেটা মানুষ সাধারণত তাদের সব কিছু ভুলে যায়। সব কিছু ভুলে গিয়ে মানুষ পরিবেশের সব বাধা ভুলে গিয়ে অন্য রকম ধরে তারা পরিবেশের ক্ষতি করে চলেছে প্রতিদিন, প্রতিনিয়ত। এইভাবে আপনার পরিবেশকে রক্ষা করুন। আপনি পরিবেশকে বাঁচিয়ে রাখলে আপনার রাস্তাঘাট, নদী নালা, তারপরে কোথায় মাটির তলায় জল যাচ্ছে কিনা, নর্দমার জল কেন আটকে যাচ্ছে, নর্দমার জল আটকে গেলে এই যে প্রচণ্ড গরম পড়ছে, তাতে যে জলটা মাটিতে চুষে যেত, আজ থেকে বেশি না 30-40 বছর আগে যে সকল জায়গায় দেখবেন মাটি ছিল, নর্দমা ছিল না, সেখানে মাটিতে গন্ধ হতো না, পোকামাকড়, মশা মাছি হতো না, বা আপনাকে পরিষ্কারও হয়তো অনেকে করতে হতো না, জলটা মাটির তলায় চলে যেত, গাছও খেয়ে ফেলতো, তাহলে সব সুস্থ থাকতো। আধুনিক হতে গিয়ে আমরা এই জায়গাটাকে চলে এসেছি। যত আমরা আধুনিক হব, যত আমরা কী বলবো, মানে আনন্দ নেওয়ার চেষ্টা করবো পরিবেশ থেকে, পরিবেশ আপনাকে তার বিরূপ দেখাবে। আপনি সব কংক্রিট করে দেবেন, বাড়ির 2 কাঠা জমি কিনেছেন, 2 কাঠা জমিতে পুরোটাই বাড়ি বানিয়ে ফেলেছেন, কংক্রিট করে ফেলেছেন। গাছপালা হচ্ছে বলে গাছপালাকে কী বলবো, কেমিক্যাল দিয়ে মেরে ফেলছে, অ্যাসিড দিয়ে মেরে ফেলছে। এটা যারা বুঝতো না এক সময়, সেটা একটা সময় ছিল যে আজ থেকে 40 বছর আগে এত ইউটিউব, ফেসবুক ছিল না। এখন আমরা বুঝতে পারছি যে বাড়ির আশেপাশে ঘাস গাছ থাকা কতটা ভালো। ঘাসের ওপর পা দেবেন আপনি, বেশি দিন না, 4-5 দিন দেবেন, হাতে যে মোবাইল রেডিয়েশন সেটা তো চলে যাবে, চোখ ভালো হয়ে যাবে, চোখের চশমা খুলে যাবে একদিনকে, চশমাও লাগবে না। আরও কয়েকটা ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করলেও হয়। তাহলে আমরা শুধু পরিবেশকে বাঁচানোই নয়,
পরিবেশে গাছপালা জল পাচ্ছে না সেটাও কিন্তু আমাদেরকে দেখা দরকার। পরিবেশের মানুষ সেটাকে বুঝতে হবে, সেই ধরনের এডুকেশন দিতে হবে যে আমাদের নর্দমার তলাগুলো সম্পূর্ণরূপে প্লাস্টিক দিয়ে তার উপর মোটা করে কংক্রিট করে দিয়েছে। তা জলটা যাবে কোথায়? দুর্গন্ধ তো হতেই হবে। তা সেটা যদি আমাদের পরিবেশের সাথে মিশে যেত তাহলে সবথেকে বেশি ভালো হতো। পরিবেশের সাথে মিশতেই পারছে না, পরিবেশে সেই আমার জলটা আমাকেই দিত গরমকালে, সেটা কিন্তু হতে দিচ্ছে না। সেই কারণের জন্য আমাদেরকে এইভাবে ভাবনা চিন্তা করা দরকার যে যারা কথা বলতে পারছে না মানে আমি তার উপরে অত্যাচার করব, তাহলে কিন্তু তার বিরূপ এই প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা, আবার শীতকালে হয়তো গরম পড়ে যাচ্ছে, শীতকালে শীত ঠিকঠাক পড়ছে না, অতিবৃষ্টি হচ্ছে, নয় বন্যা হচ্ছে, খরা হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে। ভাবছেন এসি নিয়ে চালাবেন, একদিন এসিও পুড়ে যাবে। দেখেছেন তো আশেপাশে কত জায়গায় এসি পুড়ে গেছে, দিল্লির মতো জায়গায় কয়েকদিন আগে হয়েছে, দুবাইতে গাছ ধরে যায়। পরিবেশকে রক্ষা করা, শান্ত রাখা সবথেকে বেশি সুবিধাজনক। পরিবেশ যত শান্ত থাকবে তত বেশি আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। একটা গাছ তার তলায় দেখবেন দাঁড়াবেন, আর একটা কংক্রিটের দেয়ালের তলায় যে ছায়া হয় সেখানে দাঁড়াবেন, দেখবেন এখন সবথেকে গরমটা বেশি পড়ছে, এখন গিয়ে দেখবেন গাছের ছায়া ঠান্ডা হচ্ছে সবথেকে বেশি ঠান্ডা। রাস্তার ধারে যে সকল বড় বড় রোড হয়েছে সেখানে যদি নিম গাছ বেশি করে লাগানো হয়, আমাদের যে রোগগুলো আসে, বিশেষ করে ভাইরাসগুলো আসে, সেখান থেকে কিন্তু মানুষ রক্ষা পাবে অনেক রকমভাবে। সেই নিম গাছে 10 টন এসির মতো এসি, মানে কী বলে আপনি পাবেন, ঠান্ডা পাবেন। বাঁশ গাছ যাদের আছে, যারা বাঁশ গাছকে রক্ষা করেন, সেখানে দেখবেন দাঁড়াবেন, বাঁশ গাছের তলায় কিন্তু ঠান্ডা প্রবলভাবে থাকে, ভাবা যায় না। আমি সেদিনকে রিয়েলাইজ করেছি, মানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, তা দেখলাম না সত্যি বাঁশ গাছ যাদের আছে বা বাঁশ গাছের তলা দিয়ে যারা হাঁটাহাঁটি করে, বাঁশ গাছকে যারা রক্ষা করে, ইনকামও যেমন হচ্ছে, ঠান্ডা হচ্ছে। প্রকৃতিকে যে যেন রক্ষা করা সবথেকে বেশি জরুরি। নিম গাছ সারা অঞ্চলে, মানে যত গাছ আছে, রাস্তাঘাট আছে, সেই সব জায়গায় নিম গাছ লাগিয়ে দিতে হবে। তাহলে কী হবে, আমাদের জনগণকেও বোঝাতে হবে, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে বোঝাতে হবে কী গাছ লাগাবে, কী ফল হবে না হবে। বেল গাছ, নিম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, যে সকল গাছগুলো থেকে আমরা আমাদের পরিবেশকে রক্ষা, আমাদের পরিবেশে কী করে রক্ষা করে আমাদেরকে শান্তি দেবে, মনের শান্তি দেবে, চোখের শান্তি দেবে, চোখ ভালো থাকবে, মন ভালো থাকবে, এই ধরনের চিন্তাভাবনাকে আপনাদেরকে তুলে ধরতে হবে। আপনার পরিবেশে যত মানুষ আছে তাদেরকে বোঝাতে হবে, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে এইগুলোকে নিয়ে চর্চা করতে হবে। এইসব নিয়ে আপনাদেরকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। একটা প্রাণীর ওপরে বোঝা চাপিয়ে দিলাম, আমি চেপে গেলাম, 4জন 5জন ফ্যামিলি মেম্বার চেপে গেল, গরুটা বা কুকুরটা কিছু বলতে পারছে না, তাকে খেতে দিচ্ছে না বলেই সে কামড়ে দিচ্ছে, সেটাও বুঝতে হবে। সেই জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গায় যাতে না হয়, পরিবেশ যাতে রক্ষা হয়, সবই বাস্তুতন্ত্রের ওপর নির্ভর করছে। এই আজকে অন্নপূর্ণা যোজনা আসছে, এর আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল, নামকরণ পাল্টে গেছে, আস্তে আস্তে পাল্টাচ্ছে আরও। তা মধুর মতো, যেখানে মধু আছে সেখানে মানুষ যেমন দৌড়ে যায় না, ঠিক তেমনই আর কি বাংলাদেশের লোকজন সুযোগ পেয়েছে, আমাদের দেশের সরকার সুযোগ দিয়েছে। এবং এখন বুঝতে পারছেন যে আগে বলেছিল লোকজন নেই, রোহিঙ্গা নেই, এ নেই, এখন দেখতে পাচ্ছে সরকার পাল্টেছে, আপনারা পাল্টে দিয়েছেন বলে, জনগণ পাল্টে দিয়েছে বলে আজকে এগুলো সবাই দেখতে পাচ্ছে। কয়েকশো, মানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটিতে পৌঁছে যাবে, হয়তো আরও কত কোটি পৌঁছে যাবে। তারা যে সকল কাগজপত্রগুলো তৈরি করেছে সেগুলো তো বলেইছি, তাদেরকে ধরে তাদের থেকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার ওপর মহলে কে আছে, কে তোমাকে নিয়েছে, কত টাকা দিয়ে তোমাকে করিয়েছে, তুমি সেই লোককে চিহ্নিত করো। 100 200 নয়, 500 600 2000 কি 5000 লোককে জোগাড় করতে হবে, তাদেরকে ডেকে নিয়ে এসে থানা, পুলিশ প্রশাসনের আওতায় নিয়ে এসে তাকে ধরিয়ে দিতে হবে। কারণ সেখান থেকে তারা জানতে পারবে যে কে কোথায় কতটুকু ঠকিয়েছে, কে কত রকমভাবে কোথাও কাগজ বানিয়েছে, কতজনকে কাজ করেছে, কত জমি বাড়ি করেছে, সব কিছু তথ্য। এবং তার ওপর মহলে, তার ওপর মহল, তার ওপর মহল, যে কালো পর্দার অন্ধকারে লুকিয়ে আছে, কোটি কোটি টাকা নিয়ে রেখেছে, তাকেও ধরে ফেলতে পারবেন। সেই জন্য তাদেরকে শুধু যেতে দিলে চলবে না, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা দরকার অবশ্যই,
যে কে তোমাকে নিয়ে এসেছে, কোথা থেকে এসেছো, কোন বর্ডার থেকে এসেছো, কবে এসেছো, কতগুলো ছেলে মেয়ে, তুমি কতটা সম্পত্তি বানিয়েছো, তোমার আগে পিছে কে ছিল, তোমার পরিকল্পনা কী ছিল, তুমি বোম বানিয়েছিলে কি না, কোথায় বোমটা বেঁধে রেখে দিয়েছো, তুমি বোম বেঁধে বাড়ি চলে যাচ্ছ, সেসব হবে না। অনেকে আছে এখানে বোম বানিয়ে রেখেছে, তারা হয়তো এখানে ডেমোক্রেসি পাল্টানোর জন্য এখানে তো রেখে চলে গেল, কোথায় রেখে গেল, কোন ক্লাবে, কোন মাটির তলায়, কোন পুকুরে, কোনো জলে, কোনো চাষের ক্ষেতে, সে সেখানে হয়তো আমরা জানি না, কোনো সুইচ আছে হয়তো, সেটাও হয়তো টিপে দিলে হয়তো সে হয়তো বোম ব্লাস্টিং হয়ে আমাদের দেশের লোকই মারা গেল, এরমও তো হতে পারে। সেই জন্য শুধু জিজ্ঞাসাবাদ নয়, অনেক কিছু তাদের থেকে তথ্য পাওয়া যাবে, যে আমাদের দেশের মানুষ হয়তো লুকিয়ে আছে, আমাদের দেশের মানুষ আবার আমাদের দেশের পক্ষ নেয় না, আবার আমাদের দেশের মানুষ আমাদের দেশের মানুষকেই মেরে ফেলাদের জন্য। দেখবেন অনেকে আছে না, ইন্ডিয়ার সাথে অন্য দেশে খেলা হচ্ছে, ইন্ডিয়া যখন হেরে যেত তখন আবার তাদের পক্ষপাতই নিত, যে হাসতো, দেখতাম। শুধু আমাদের ক্লাবে তখন অনেক দিন আগেকার কথা, একটা টিভি, অনেক মানুষের সংখ্যা বেশি, টিভির সংখ্যা কম, কেবিল ছিল, তা যার ফলে তখন খেলা দেখতে আসতো। এখন তো সবাই যে যার মোবাইলে দেখে, তা হাসতো, বা তারা দুঃখ পেত যদি তাদের টিম হেরে গেছে বা তাদের দেশ হেরে গেছে, পাকিস্তান হেরে যাচ্ছে দুঃখ পাচ্ছে, ইন্ডিয়া যখন হেরে যাচ্ছে তখন তারা হাসছে, মানে এইরকম সব মানে দেখা গেছে উল্টো। বাংলাদেশ, এখন তো বাংলাদেশ তো দেখতেই পাচ্ছেন, কলা গাছকে বলছে আমি যদি থাকে কলা গাছের পক্ষ নেব, ইন্ডিয়ার পক্ষ নেব না, এমনই আর কি। তা যাই হোক, সেই জন্য আমাদের চিহ্নিত করতে হবে কোথায় কোথায় বোম বেঁধে গেছে, কার সাথে কে যোগাযোগ রেখেছে, আমাদের দেশের লোক কতটা ভালো কতটা খারাপ। এখনও পর্যন্ত আমাদের দেশের লোক এখনও খারাপ ভালো সব কিছু কিন্তু এদের মধ্যে বিরাজ করছে, কারণ আমাদের দেশের লোকের মধ্যেই তো আমাদের এখনও পর্যন্ত নয়, সারা জীবন ধরেই ছিল, আমাদের বিপ্লবীদের ধরিয়ে দিয়েছিল তাদের স্বার্থ সিদ্ধির জন্য, মানে টাকা পয়সা, অর্থ, জায়গা জমি পাবে বলে, আরও অনেক কিছু লোভ ছিল। সেই জন্য দেশের লোক কখনো পাল্টাবে না, আমাদের দেশের লোকের রক্ত মানে এমনভাবে তৈরি হয়ে গেছে, তাকে তৈরি করাটা খুবই জরুরি, মানে নতুন করে আবার তৈরি করতে হবে তাদেরকে, নতুন করে এডুকেশন দিতে হবে, নতুন করে তাদেরকে পড়াশোনার আওতায় নিয়ে আসতে হবে। এসবও আসছে, এই অন্নপূর্ণা যোজনা শুধু যোজনা নয়, এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মানুষের শিক্ষা চর্চা, কে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে, কে কী ধরুন তার ব্যবসা বাণিজ্য কী ছিল, তার আয় ব্যয় কী ছিল, সব কিছু জানা যাবে। সেই জন্য যারা রোহিঙ্গা বা যারা বাংলাদেশে ছিল চলে যাচ্ছে, কোথায় বোম বেঁধেছে সেটাও কিন্তু জানা যাবে, কার সাথে কতটুকু যোগাযোগ ছিল, কেন যোগাযোগ ছিল, কতদিন ধরে যোগাযোগ ছিল। ভয়ঙ্কর তথ্য আপনারা জানতে পারবেন আগামী দিনে, যদি এইভাবে ধরা যায়, এইভাবে তারা যদি নিজেদেরকে একটা জায়গায় আবার তুলে ধরতে পারে। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, কমেন্টস করবেন। যতটা পারবো আমি এই ধরনের নতুন ভিডিও বা তথ্য তুলে ধরার চেষ্টা করব। আগামী দিনে আপনাদের সামনে এরকম নতুন কিছু তথ্য, যেটা আমাদের মানুষের বা আমাদের সমাজের প্রত্যেকের কাজে লাগে, সেই সব সম্বন্ধে আমরা জানবো, বোঝার চেষ্টা করব, বলার চেষ্টা করব, যে আমরা টাকা পাচ্ছি না বলে আমরা আমাদের পরিবেশের জন্য, আমাদের ছেলে মেয়ে বা তাদের জগতের জন্য কী হতে পারে সেইটা আমাদের জানা দরকার আছে, সেই সম্বন্ধে আমাদের বোঝার দরকার আছে। তার থেকে আমাদের জনগণনাও পেয়ে গেলাম, যে কতজন আমাদের দেশের মানুষজন আছে, বাড়িতে কার কী আছে, বাড়িতে কে অসুস্থ আছে, কে সুস্থ আছে, আগে কে কীভাবে ইনকাম করতো, তাদের পরিবারের পরিকল্পনা কী ছিল, এইসব অনেক কিছু তথ্য আপনাদের। সেই জন্য আধার কার্ড, প্যান কার্ড, আপনি কোন সরকারি তথ্য পাচ্ছেন কি না, সরকারি থেকে আরও ছাড় পাচ্ছেন কি না, পড়াশোনার যোগ্যতা কেমন, বাবা ঠাকুরদারা কেমন ছিল, এইসব অনেক তথ্য পেতে 6 মাস 7 মাস তো লাগবেই, এবং আরও সময় লাগতে পারে, সরকারের হাতে পরবর্তী সময়সীমা 90 দিনের সময়সীমা হয়তো আরও বাড়িয়ে দেবে। অনেক তথ্য আমরা জানবো, বুঝবো, বোঝার চেষ্টা করব, সেই সম্বন্ধে আমাদেরকে আরও জানানো হবে। আমরা সেই নিয়ে আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে আসবো, বোঝার চেষ্টা করব যে সত্যি আমরা কী পেলাম জগতে, কী পাওয়ার জন্য আমরা এসেছিলাম, ভারতের মানুষ কী পেল, আর ভারতের মানুষ কী বার্তা দিয়ে গেল, সেই সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। বোঝানোর জন্য
সরকার অনেক রকম প্রকল্প নিচ্ছে বা নেবে আগামী দিনে, এবং তার সাথে সাথে গীতা পড়া বা পূজা পাঠ করা, সকাল বিকেল নিজেদের মধ্যে নমঃ শিবায়, ওং শান্তি, জয় শ্রীরাম বলে নিজেদেরকে মনকে শান্ত করা, পরিবেশকে শান্ত করা। এতদিন ধরে হ্যালো গুড মর্নিং বলে যারা করেছেন, তারা এবার আস্তে আস্তে জীবনযাত্রাকে পাল্টে ফেলুন। তাহলেই দেখবেন পরিবেশে তারপরে হরে কৃষ্ণ হরে রাম বলে, ওং কালী বা ওং নমঃ শিবায়, এসব অনেক কিছু বলে। এইসব দিয়ে নিজের জীবনকে পাল্টে দিন, জীবনযাত্রার মান পাল্টে দিন। আজ থেকে হাজার হাজার বছর ধরে আমরা ছিলাম একরকম, আস্তে আস্তে পাল্টাচ্ছি। পোশাক আশাকও দেখবেন আস্তে আস্তে পাল্টে যাবে। দেখবেন একসময় দেখবেন মানুষ আবার ধুতি পরতে শিখে গেছে। কারণ একটা লুঙ্গির দাম দেখবেন মোটামুটি 200, 250, 300, একটা ধুতির দাম হচ্ছে 150 টাকা। যে সকল ধুতি দেখবেন আপনি আবার দেখবেন দাগ হয়ে গেছে, সেই সব ধুতি আপনি দোকানে গেলে আবার 100 টাকা তো দিয়ে দেবে। তাহলে কী হলো, এবং ধুতিগুলো ছেঁড়েও না। এখান থেকে আপনি আপনার টাকাটাও সাশ্রয় হচ্ছে, আপনার পরিবেশের সাশ্রয় হচ্ছে। তা আপনি যদি 3টে 4টে ধুতি যদি কিনে নেন, বাড়িতে পরেন হাফ প্যান্টের বদলে, তাহলে কী হলো, আপনার পুরনো আভিজাত্য ফিরে আসবে। পুরনো বংশ পরম্পরায় যে সকল আপনার বাবা ঠাকুরদারা পরতো, সেটাও সম্বন্ধে আসলো। এবং আমাদের যে ব্যবসায়ী আছে, আপনাদের আশেপাশে যে সকল ব্যবসায়ী আছে, তাদের যে লুঙ্গির প্রচলনটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং লুঙ্গি থেকে আপনি আস্তে আস্তে আপনার সভ্যতায় ফিরে আসতে পারবেন। সব কিছু খাওয়ার দাওয়ার তালিকাও পাল্টে যাবে। মাছ মাংস ছেড়ে, বিরিয়ানি ছেড়ে, ফাস্টফুড ছেড়ে আস্তে আস্তে আপনাকে শাক সবজি বা এই ধরনের, তো আমি গল্প আরোই করেছি, সেইগুলো নিয়ে আপনারা চর্চা করবেন। তাহলে বুঝতে পারবেন জগৎ পাল্টে যাচ্ছে, সমাজ পাল্টে যাচ্ছে, আস্তে আস্তে আবার পুরনো আভিজাত্য কিন্তু ফিরে আসছে। সেই জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে আগামী দিনে এরকম ধরনের তথ্য, আগামী দিনের প্রকল্প সম্পূর্ণ আলাদা, আমাদের আলাদা প্রকল্প নিয়ে চলতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো এরকম টপিক নিয়ে আসবো কথা বলার জন্য। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।